এটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, আর সেই কাজটি করতে এসেছে আমি। আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। আজ আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি, এবং সাথে থাকবেন ডিজিটাল গুজবের ভুক্তভোগী আমাদেরই সহকর্মী সারা মেহজাবিন। আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেই একটি প্রতিবেদন। শেখ হাসিনার মামলায় ফ্রান্সে আটক পিনাকি ভট্টাচার্য শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে জামায়াত ছাত্র শিবিরের কার্যক্রম আমার ভালো লাগে না এবং জামায়াত শিবিরের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের করা পৃথক পৃথক দুটি মন্তব্য দাবিতে মূলধার ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজ এবং ৭১ টেলিভিশনের লোগো সম্মিলিত দুটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটিও ছিল গুজব। চলুন দর্শক, ফ্যাক্ট চেক দেখে আসি। শেখ হাসিনার মামলায় ফ্রান্সে আটক পিনাকি ভট্টাচার্য শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং পিনাকিকে আটকও করা হয়নি। বরং পুরনো বিভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জোড়া লাগিয়ে এই ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে। অপরদিকে জামায়াত ছাত্র শিবিরের কার্যক্রম আমার ভালো লাগে না এবং জামায়াত শিবিরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কথা পৃথক পৃথক দুটি মন্তব্য দাবিতে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ৭১ টেলিভিশন এবং ডিবিসি নিউজের লোগো সম্বলিত দুটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রসঙ্গে আলোচিত মন্তব্যগুলো করেননি। এছাড়াও ডিবিসি নিউজ কিংবা ৭১ টেলিভিশন আলোচিত মন্তব্য সম্মিলিত কোনো ফটোকার্ডও প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে গণমাধ্যম দুটিতে প্রকাশিত ভিন্ন ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সম্পৃক্ততায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে। এদিকে ভারতে ভেকুর সাথে এক ব্যক্তিকে ঝুলিয়ে মারধরের ভিডিওকে বাংলাদেশের সীতাকুণ্ডের ঘটনা এবং এটিকে জামায়াত শিবির ক্যাডার সম্মিলিত আওয়ামী লীগ কর্মীকে নির্যাতনের দৃশ্য দাবিতে ৭১ টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সারা মেহজাবিনের ফেসবুক আইডি ছড়িয়ে দেওয়া হয়। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৭১ টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সারা মেহজাবিন এমন কোনো লেখা তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেননি। মূলত তার নামে ফেসবুকে একাধিক ভুয়া আইডি করে এসব তথ্য ছড়ানো হচ্ছে। এখানেই শেষ নয়, ভারত সরকারের সামাজিক নিরাপত্তায় শেখ হাসিনাকে দিল্লির আহমেদাবাদে নেওয়া হয়েছে। রাজনৈতিক আলোচনায় তাকে দিল্লি থেকে সরিয়ে আহমেদাবাদে আনা হয়েছে, এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনাকে বহনকারী কোনো বিমানের নয়। প্রকৃতপক্ষে ২০২৩ সালের G7 সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল, সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যা তথ্যগুলো, আবার বুস্ট করা হচ্ছে, রিপোস্টও হচ্ছে। তানিয়া রহমান, ৭১, ঢাকা। দর্শক, যেমনটা বলছিলাম যে আমাদের সাথে অতিথি হিসেবে আজকের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআইটি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি, এবং সাথে আছেন আমাদের সাথে ভুক্তভোগী আমাদেরই সহকর্মী সারা মেহজাবিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এই নিউজ স্ক্যানারের যে এই আজকের যেই আমরা নানা ধরনের বলা যায় আসলে গুজবের মধ্য থেকেও যে খবরগুলো আসলে আমাদের বিশেষ করে গণমাধ্যম কর্মীদের একটু কষ্টই দেয়। যখন গণমাধ্যম সবার কথা বলে, তখন সেই গণমাধ্যম কর্মীকেই আসলে বলা যায় এক ধরনের অপদস্থ করা হোক, সামাজিকভাবে হেয় করা হোক, সেরকম একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সারা, যেহেতু আপনি আছেন আমাদের সাথে একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আমরা এটা অবশ্যই একটি দুঃখজনক যে আমাদেরকেও আসলে টার্গেট করা হচ্ছে, হেয় করা হচ্ছে।
আপনাকেও আসলে সেভাবে টার্গেট করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ফেক আইডি দিয়ে নানা ধরনের ফটো কার্ড ব্যবহার করে অপতথ্য আসলে প্রচার করা হয়েছে। প্রথমত এই অনুভূতিটি আসলে কেমন ছিল ছোট করে একটু যদি জানতেই চাই। আর আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে গণমাধ্যম কর্মীকে এরকম টার্গেট করা হচ্ছে এখন? অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার আসলে কি ফিল হচ্ছে, খুব এম্বারেসিং। আমি যেটা মুখোমুখি হয়েছি এই কারণে, দ্যাট ওয়াজ ভেরি এম্বারেসিং। আর আমি যদি কারণটা বলি, যে কারণে আসলে এটা আমাদের ফেস করতে হচ্ছে, প্রতিনিয়ত অনেককেই ফেস করতে হচ্ছে মিডিয়া ব্যক্তিত্ব যারা, আমার যেটা মনে হয় প্রথমত যে রিজন, যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব, নন ফেস, আমাদের পিকচার্স ইউজ করে আসলে একটা রিচ পাওয়া পসিবল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। আমাদের পিকচার্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি জানেন যে একটা রিচ, আসলে ভালো রিচ পাওয়া যায়। সো রিচের একটা রিজন থাকতে পারে। পাশাপাশি আমার আরেকটা যেটা মনে হয় যে যদি ইন্টেনশনালি হয়ে থাকে, যদিও রিউমার স্ক্যানার যে পার্সনকে ফাইন্ড আউট করেছে অলরেডি, শিলন বিশ্বাস, আমি তাকে একদমই চিনি না, আই হ্যাভ নো ক্লু সে কে বা কি। তো যদি এটা ইন্টেনশনালি হয়ে থাকে তাহলে অবশ্যই ইমেজ নষ্টের জন্য এখানে সম্মানহানির একটা বিষয়, ইন্টেনশনাল একটা বিষয় থাকতে পারে। এবং আরেকটা যেটা আমার মেইন রিজন মনে হয়েছে সেটা হচ্ছে, আপনি জানেন পতিত আওয়ামী সরকারের বেশ ভালো একটা পারপাস কিন্তু এই ফেক পেজটা হচ্ছে সার্ভ করছিল। বিকজ যত পোস্টই দেয়া হয়েছে সেগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী সরকারের সাপোর্টে, আমি যদি বলি সেভাবেই আসলে পোস্টগুলো দেয়া হয়েছে। তো আমার মনে হয় যে এই তিনটা রিজন হতে পারে এর পেছনে। আপনি হয়তো সেই রিজনগুলো বলছেন, কিন্তু একই রকমভাবে আরও অনেককেই টার্গেট করা হচ্ছে, গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি খুব সাধারণ মানুষকেও আসলে যে কোনো একটা কিছু হলেই আমরা দেখেছি ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এক ধরনের অপদস্থ করবার প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়। আপনি আছেন, কারণ আরেকটি বিষয় নিয়ে হয়তো পরবর্তীতে কথা বলবো আপনার সাথে, যেহেতু আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছে আসলে জানতে চাই আপনার কাছে কি মনে হয় যে এই যে মানুষকে হেয় করার যে মাধ্যম হিসেবে এখন এআই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, নানা রকম ছবি, নানা রকম ভিডিও, তথ্য, এগুলোতে আসলে কি ধরনের প্রভাবের মধ্যে আমরা পড়ছি? কারণ যখন প্রযুক্তির কোনো কিছু প্রথম আসে তখন সেটার ভালো ব্যবহার আমরা দেখি এবং সবাই খুব আগ্রহের সাথে সেটা গ্রহণ করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটি কোনো না কোনোভাবে একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যায় আমাদের। ধন্যবাদ আপনাদেরকে এবং স্বাগত দর্শক মণ্ডলীদেরকে। আপনার প্রশ্নটা ছিল যে এই প্রভাব আমাদের উপর কীরকম পড়ছে, আমি যতটুকু সামারাইজ করতে পারি। এর প্রভাব আসলে আমাদের উপর তো পড়ছেই, কারণ আমাদের ভিতরে একটা টেনশন তৈরি হচ্ছে, নিজকে একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞাসিত হচ্ছি যে কেন আমাকে বেস করে বা আমার উপরে এই রিউমারগুলি চলছে। আসলে এই রিউমারগুলি যখন এখন আমাদের প্রভাবটা তো এটা আছেই, কিন্তু আমাদেরকে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে যতটুকু সম্ভব রাষ্ট্রীয় কাঠামো এবং সামাজিক যেই আন্দোলন বা প্রতিরোধ, নীরব প্রতিরোধ সমাজের, এগুলির সাহায্যে এগুলি এক সময় এই রিউমারগুলির ছড়ানোর প্রবণতাটা দূর হবে, অথবা এই রিউমারগুলি ছড়ানো দিয়ে তারা কোনো স্বার্থ সিদ্ধি করতে পারবে না। সেদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যে কিভাবে আমরা এই রিউমারগুলো ছড়ানো থেকে নিরুৎসাহিত করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম এই রিউমারগুলো কিভাবে আমাদেরকে এফেক্ট করবে না তার জন্য আমরা প্রস্তুতি নিতে। এখানে একটি বিষয় জানবার আছে আমার আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা তো গণমাধ্যম হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সেলিব্রিটি হোক, তাদেরকে নিয়ে যখন আমরা সারা পৃথিবীতেই আসলে দেখি যে ট্রোল করা হয়, বুলিং করা হয়, নানা ধরনের খবর আসলে থাকে, কিন্তু যখন সাধারণ মানুষ একেবারে আমরা হয়তো যে কোনো বিশেষ করে নারীর উপর এক ধরনের কোনো ভিডিও করে সেটি ছড়িয়ে দেওয়াটা খুব সহজ, বা কোনো একজন দরিদ্র মানুষের কোনো একটা কর্মকাণ্ডকে সেটিকে নানা রকমভাবে ছড়িয়ে দেওয়াটা খুব সহজ।
এই জায়গায় কি মানসিকতা আসলে কাজ করে আপনার কাছে মনে হয়? আমরা উত্তরটি নিব, তবে বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে দুজনেই ফেক নিউজ স্ক্যানারে। আমরা আসলে কথা বলছিলাম গণমাধ্যমগুলোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা আসলে নানা রকম অপতথ্যগুলো দেখি এবং সেখানে আসলে কেউই বাদ থাকছে না। এর থেকে আসলে পরিত্রাণের উপায়টা কি? আমরা অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি আছেন আমাদের সাথে। আপনার কাছে একটু প্রথমে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে এর থেকে পরিত্রাণ পাওয়ার আসলে উপায় আমাদেরকেই বের করে নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের দেশে তো আইন আছে। বাইরের দেশেও তো হচ্ছে যখন এই ধরনের ট্রোলিং হয়, এই ধরনের বুলিং করা হয়, তখন সেখানে আমরা দেখি যে সেই যারা এগুলো ছড়াচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ আমরা আমাদের সময় দেখেছি যে এর আগেও কয়েক ঘটনা যদি আমরা পিছনের দিকে একটু তাকাই, যে খুব সহজেই ধর্ম অবমাননা নিয়ে কোনো একটি মন্তব্য করেই কিন্তু সেটিকে আমরা দেখেছি অনেক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। অনেক জায়গায় জ্বালাও পোড়াও থেকে শুরু করে মানুষের উপর হচ্ছে নির্যাতনও করা হয়েছে। কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদেরও তো আইটি এক্সপার্ট আছে, তারাও এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করেন। কেন আসলে তারপরেও এগুলো রোধ করা যাচ্ছে না বলে আপনার কাছে মনে হয়? সোশ্যাল ওয়ার্ল্ডে যত রকমের পোস্ট তৈরি হয় তার মধ্যে এক পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 60-75% গুজব। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে যে কোনো দৃষ্টান্তমূলক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক কয়েকটা শাস্তির আয়োজন করা, আর এতে করেই এই মহোৎসবটা কিছুটা হইলেও বন্ধ হবে। যারা এটা করছে তারা নিরুৎসাহিত হবে। সমস্যা হচ্ছে যে আমরা খুবই অল্প সংখ্যক গুজবের পোস্টদাতাকে আইডেন্টিফাই করার উদ্যোগ নিয়েছি বিগত দিনে, এবং তাদেরকে শাস্তির আওতায় আনা বা জরিমানার আওতায় আনাটাকে অনেক মনে হয় নিশ্চিত করতে পারিনি। আমরা যদি এরকম দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করতে পারি, তাহলেই এই গুজবদাতারা নিরুৎসাহিত হবে। দ্বিতীয় পয়েন্ট, আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের অবশ্যই সচেতনতা তৈরি করতে হবে। গুজবের পৃথিবীতে গুজবের মধ্যেই আমাদের বসবাস করতে হবে। এই জায়গায় আপনি শেষে যে কথাটি বললেন যে নিজেদেরকে সচেতনতা তৈরি করতে হবে, স্যার যেহেতু আপনি আছেন গণমাধ্যম কর্মী হিসেবে, সবাই আসলে সবচেয়ে বেশি গণমাধ্যমকে হচ্ছে বিশ্বাস করে, সেটি তথ্য হোক অপতথ্য হোক, গণমাধ্যম যেটি প্রচারিত হবে সেটি আসলে মানুষ মনে করে সেটাই সত্য। সেই জায়গায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয় এই সচেতনতার জায়গাতে আমরা আসলে কি করতে পারি? সচেতনতার জায়গায় আমরা কি করতে পারি সেটি বলার আগে আমি আরেকটু যুক্ত করতে চাই একটি বিষয়। যেহেতু আইন শৃঙ্খলার একটা কথাও আসলো যে কি ধরনের ব্যবস্থা আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমি একজন ভুক্তভোগী হিসেবে আমার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করতে চাই। যে আমি এই আইডিটি তো অনেক বেশি হার্মফুল ছিল, বাট তার আগেও যখন কিছু ফেক আইডির জন্য আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে, তখনও আমি থানায় জিডি করেছি। থানায় জিডি করে আমি সেখানে খুব একটা যে আমি ফলাফল পেয়েছি সেটা কিন্তু না। এবং পরবর্তীতে এই আইডির বিষয়ে আমি যখন পদক্ষেপ নিয়েছি, আইনি পদক্ষেপ এই বছরও নিয়েছি, তখনও আমি কিন্তু কোনো ধরনের ফলাফল আসলে পাইনি। সেক্ষেত্রে একজন ভুক্তভোগী হিসেবে আমার মনে হয় যে আমাদের সাইবার সিকিউরিটির যে জায়গাটি সেটি খুবই দুর্বল। এবং যে আইডিটি নিয়ে আমি প্রবলেম ফেস করেছি, আইডিটি কিন্তু তানি আপনি হয়তো জানবেন যে এটি ভেরিফাইড একটি আইডি ছিল। এবং সেখানে আমি যতটুকু জানি, আমার রিউমার স্ক্যানারের সাথেও যে কথা হয়েছে সেখানেও আমি যেটা শুনেছি যে এখন খুবই ইজি আমাদের ফেক এনআইডি তৈরি করা এবং সেখান থেকে খুব ইজিলি আসলে ভেরিফিকেশন পসিবল হয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। তো তাহলে আসলে আমাদের সেফটি সিকিউরিটি কোথায়, বা এক্ষেত্রে কি সম্ভব, কি করণীয়, এ বিষয়ে আসলে আমি জানি না এর উত্তর কার কাছে আছে। বা অর্থাৎ আসলে শঙ্কার মধ্যে আমাদের থাকতে হচ্ছে। আমরা মানুষের জন্য কাজ করছি, আবার সেই মানুষই আমাদেরকে এক ধরনের বিপদেও আসলে ফেলে দিচ্ছে। ধন্যবাদ। একই সাথে আসলে আলোচনা শেষ করতে হচ্ছে ছাড়া মেজেবিন আপনাকে, এবং একই সাথে অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি। নিশ্চয়ই আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে কথা বলবার সুযোগ হবে আপনাদের সাথে।